সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার আরও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার রিমান্ড মঞ্জুর হয়। আওয়ামী লীগ সরকারের আমলে 3 জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত করা এবং রাষ্ট্রদ্রোহের মামলায় প্রথম দফার 4 দিনের রিমান্ড শেষে নতুন 3টি ধারা যুক্ত করে পুলিশ তাকে আদালতে হাজির করে। পরে উভয় পক্ষের শুনানি শেষে 4 দিনের রিমান্ড দেন আদালত। বিস্তারিত মিফতাহ গালিবের রিপোর্টে। পাতানো ও প্রহসনমূলক নির্বাচন করার অভিযোগে সাবেক 3 সিইসি সহ 24 জনের নাম উল্লেখ করে গত রোববার রাজধানীর শেরেবাংলানগর থানায় এক মামলার প্রেক্ষিতে 23 জুন সাবেক সিইসি নুরুল হুদার 4 দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে শুক্রবার নুরুল হুদাকে মামলায় আরও 3টি ধারা যুক্ত করে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনায়েদের আদালত সাবেক সিইসির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দিনের ভোট রাতে করেছেন, তার সঙ্গে তার কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন এবং ডিসি এসপি সহ সকল রিটার্নিং অফিসার প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল, সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। সার্বিক ও শারীরিক অবস্থা তুলে ধরে রিমান্ড বিরোধিতা করে জামিন চান আসামিপক্ষের আইনজীবীরা। আমরা রিমান্ড বাতিল পূর্বক একটা জামিনের আবেদন করেছি। এই জায়গায় 2টা ধারা আছে, একটা রাষ্ট্রদ্রোহ আর একটা হচ্ছে 120B যেটা ক্রিমিনাল কনস্পাইরেসি যেটা বলা আছে। এই 2টা ধারার জন্য একেবারে আইনের স্পষ্ট বিধান হচ্ছে গভর্নমেন্টের স্যাংশন লাগবে এবং ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই মামলা দায়ের করতে হবে। সরকারের পক্ষে একজন ব্যক্তি বা ব্যক্তির পক্ষে এই মামলা দায়ের করার আইনগত সুযোগ নাই। গত রবিবার রাতে মবের শিকার হয়ে অপদস্থ হন নুরুল হুদা। সে সময় তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেয় পুলিশ। মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের বৈঠকে আলোচনা হওয়া বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা জানান। এ সময় সালাউদ্দিন আহমেদ আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই। রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবস্থান এবং আরও বহু রাজনৈতিক দলের অবস্থান হচ্ছে, আমরা জাতীয় সংসদের নির্বাচনের জন্যই এতদিন সংগ্রাম করেছি, ভোটাধিকার প্রয়োগের জন্য এতদিন সংগ্রাম করেছি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য সংগ্রাম করেছি। স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা গণ অভ্যুত্থান করি নাই। তো জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এখন নির্বাচন কমিশনের প্রধান কাজ এবং মাননীয় প্রধান উপদেষ্টার এই সরকারের প্রধান কাজ। সরকারি দপ্তরগুলোতে বিএনপির নাম ভাঙিয়ে কোনো আন্দোলন সমর্থন করবে না দল। অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে নেওয়া হবে কঠিন ব্যবস্থা বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের আয়োজন করবে এমন প্রত্যাশার কথা জানান রুহুল কবির রিজভী। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করেছে একইভাবে শিক্ষা খাতকেও ধ্বংস করেছে। শিক্ষা ব্যবস্থাতে যে দুর্নীতিটা শেখ মুজিব হাসিনা এরশাদ শুরু করে দিয়েছিল, গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছিল, শিক্ষা ব্যবস্থাকেও তারা 3 জন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। আজকে হাবিবুল আউয়াল বলছেন দামি নির্বাচন হয়েছে। আপনি তো শিক্ষিত লোক ছিলেন, আপনি সচিব ছিলেন, আপনার সেদিন বিবেকী বাঁধেনি যে আপনার এই ভুল কাজটি করার জন্য, আপনার এই অন্যায় কাজটি করার জন্য এটা চেইন রিয়াকশন হিসেবে জনগণ এবং দেশের কত ক্ষতি হবে। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামীর রাজনীতি যেন আবার ফ্যাসিবাদের জন্ম না দেয়, বরং জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলো যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন
সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থকে দেখেন। সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মরহুম দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের বাসায় পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এদিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আলোচিত স্কুল ছাত্রী আঞ্জুম হত্যার ন্যায় বিচার চেয়েছেন ডাক্তার শফিকুর রহমান। দুপুরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামে নাফিজা জান্নাত আঞ্জুমের কবর জিয়ারত শেষে মরহুমার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ শেষে একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এত বড় জঘন্যতম হত্যাকাণ্ডের পর আসামির যদি উপযুক্ত শাস্তি না হয় তাহলে এলাকায় আরও শয়তানের জন্ম নেবে। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে ন্যায় বিচার পাওয়ার লাগে লড়াই করব। আল্লাহর দরবারে চাই এই লড়াইয়ে আল্লাহ যেন আমরা বিজয়ী করেন। সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে বাংলাদেশের রাজনীতিতে নতুন দিনের বার্তা দিতে চায় ইসলামী আন্দোলন। মহাসমাবেশের স্থল পরিদর্শন করে দলটির আমির সৈয়দ রেজাউল করিম জানান, এর মাধ্যমে আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামী ঐক্যের পথ আরও সুগম হবে। পাশাপাশি ব্যাপক জনসমাগমের মাধ্যমে মহাসমাবেশ সফল হওয়ারও প্রত্যাশা জানান তিনি। এস এম আরিফ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী আন্দোলনের শনিবারের মহাসমাবেশকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমাবেশস্থল পরিদর্শনে আসেন দলটির আমির সৈয়দ রেজাউল করিম। মহাসমাবেশকে ঘিরে ব্যাপক জনসমাগমের প্রত্যাশা করেন তিনি। প্রস্তুতি মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় সম্পূর্ণ হয়েছে বলেই চলে। আলহামদুলিল্লাহ স্টেজ যতটুকু বাকি আছে আশা করি রাত্রে নাগাদ হয়ে যাবে। আমি মনে করি স্মরণকালে সর্বশ্রেষ্ঠ সর্ববৃহত্তম ইনশাআল্লাহ জনসমুদ্র হবে। সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি এই মহাসমাবেশের মূল উদ্দেশ্য। তবে এর মাধ্যমে আগামী নির্বাচনে ইসলামী ঐক্যের পথ সুগম হওয়ার প্রত্যাশা করেন তিনি। আমরা চাই আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটা বাক্স দেখ এবং যেন ইসলামের পক্ষে একটা বাক্স থাকে, এই বিষয়ে আমরা কাজ করছি এবং আলহামদুলিল্লাহ অনেকটা অগ্রসর হচ্ছি। মহাসমাবেশ থেকে বাংলাদেশের রাজনীতিতে নতুন দিনের বার্তা দেওয়ার কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। নতুন বাংলাদেশের একটা বার্তা আগামীকালকে আপনারা পাবেন ইনশাআল্লাহ। মানুষ যে প্রত্যাশা করছে যে বিগত দিনের রাজনীতি আর দেখতে চায় না, মানুষ বিকল্প শক্তি চাচ্ছে। মহাসমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দলকে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচন দিয়ে ক্ষমতা পরিবর্তন করলেই হবে না, গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে হবে, সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে। রাজধানী বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন মঞ্জু। বলেন, এই সরকার গণ অভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে পারেনি, এছাড়া জনগণের প্রত্যাশাও পূরণ হচ্ছে না। দেশে নানা অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি চলছেই। তিনি জানান, আগামী 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত জুলাই সনদ সহ বিভিন্ন প্রত্যাশা পূরণে কাজ করবে এবি পার্টি। প্রধান ব্যর্থতা হচ্ছে সে ক্ষমতায় বসেছে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো কর্তৃত্ব নাই। পুলিশের সামনে নানা অনাচার অঘটন ঘটছে, এখনও চাঁদাবাজি হচ্ছে, এখনও নানা দখল সত্ত্ব হচ্ছে, এখনও মানুষের অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে, এখনও বৈষম্য হচ্ছে, এখনও রাজপথে মানুষ অধিকারের জন্য দিনের পর দিন, মাসের পর মাস রাস্তায় পড়ে আছে, তাদের দাবি শোনা হচ্ছে না। দেশি বিদেশিদের চাপে আওয়ামী লীগকে বিকল্প নামে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে একটি পক্ষ। ভবিষ্যতে হাসিনার মতো স্বৈরশাসক তৈরি না হয়, এজন্য 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। প্রশাসন নিজের আখের গোছানোর জন্য একটি রাজনৈতিক দলকে বিশেষভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেন নুরুল হক নূর। আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি। শুক্রবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স হল রুমে গণ অধিকার পরিষদের আয়োজনে জাতীয় স্থানীয় নির্বাচনে দলীয় কর্মকৌশল নির্ধারণে সভায় এসব কথা বলেন দলটির নেতারা। দেশি বিদেশি তৎপরতা এবং চাপে আওয়ামী লীগকে বিকল্প নামে রাজনীতি করার একটা সুযোগ দেওয়ার অপচেষ্টা চলছে। নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, ডিসেম্বরে হোক কিংবা এপ্রিলে হোক, নির্বাচন নিয়ে আমি মনে করি এই বিপ্লবীদের এই গণ অভ্যুত্থানের অংশীজন হিসেবে গণ অধিকারের এখনই মাথা ব্যথা থাকা উচিত নয়।
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ১৫৯ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া দুজনই পুরুষ। এদের মধ্যে একজনের বয়স ৭২ ও অপরজনের বয়স ৫০ বছর। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১০৭ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হিসেবে ৪০ জনের মৃত্যু হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন প্রাণ হারিয়েছেন। এ সময় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আগের দিন ভাইরাসটিতে আক্রান্ত হন ১৯ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ সময় ১৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪.০২%। নতুন করে ১০ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০,৫২,০৭৩ জনে। আর নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ২৯,৫১৯ জনে দাঁড়িয়েছে। ভারতের বিভিন্ন স্থানে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় বেনাপোল বন্দরে স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। ভারত ফেরত যাত্রীদের বেনাপোল ইমিগ্রেশনে করোনা পরীক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। তবে ভারতীয় ট্রাক ড্রাইভারদের বেনাপোল বন্দরে প্রবেশের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার রয়েছে অবহেলা। প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সুমনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ভারতের বিভিন্ন স্থানে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয় বেনাপোল বন্দরে স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত থেকে ফিরে আসা যাত্রীদের করোনা উপসর্গ আছে কিনা তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে। তবে ভারত থেকে বাংলাদেশে যেসব যাত্রী আসছেন তাদের বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি, মুখে নেই মাস্ক। তবে ইমিগ্রেশনে প্রতিটি যাত্রীর স্ক্রিনিং করা হচ্ছে, নির্দেশনা দেওয়া হচ্ছে মাস্ক পরার। ভারত থেকে তবে বাংলাদেশে ঢুকলাম, ওখানে ভারতে করোনার প্রভাব একটু বেশি, তো এখানে আসার সাথে সাথে আমাদের চেক আপ করলো আমাদের জ্বর আছে কিনা বা করোনার কোনো উপসর্গ আছে কিনা। এখানে সকল ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক প্রবেশের ক্ষেত্রে ড্রাইভারদের নেই কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা। ট্রাক ড্রাইভাররা জানান, তারা পণ্য নিয়ে বেনাপোলে আসলে তাদেরকে কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না। আমরা ইন্ডিয়া থেকে পণ্য নিয়ে এসেছি, আমাদের গেটে কোনো করোনা চেক আপ করা হয়নি, এইভাবে আমরা বাংলাদেশে ঢুকছি। আমাদের এখানে এই যে টার্মিনালে যে গাড়িগুলো এক্সপোর্ট হয়, এই গাড়িগুলোর জন্য কোনো করোনার কোনো টেস্ট বলতে কোনো কিছু অথবা বার্ড ফ্লু ধরনের কোনো কিছু জাতীয় আমাদের চেক করা হয় না। এই পুটে আমরা এসেছি, এই পুটে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা কিংবা কোনো রকম ডাক্তারের এইসব কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। ভারতের জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে দেশটির কিছু কিছু স্থানে অমিক্রন ধরনের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। দেশে করোনার এই নতুন ধরনটি যেন ছড়াতে না পারে সেজন্য স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতার জন্য ভারত ফেরত প্রত্যেক যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। ভারত থেকে আগত প্রত্যেকটা যাত্রীকে আমরা স্ক্যানিংয়ের আওতায় নিয়ে আসতেছি এবং তাদেরকে মাস্ক পরার জন্য নির্দেশনা দিচ্ছি এবং তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা দিচ্ছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সাভারের জিরাবতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে ২ দিনব্যাপী ১৫তম সোশ্যাল বিজনেস ডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, এই দিবস পালনে আগের সরকারের আপত্তি ছিল। ৫ আগস্টের পর প্রথমবার এ দিবসটি পালন করতে পারল বাংলাদেশ। আর এই সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, পৃথিবীকে বদলাতে বিশ্বের সব জাতিকে ভূমিকা রাখতে হবে, সবাইকে অংশগ্রহণ করতে হবে। ধ্বংসের আগে সঠিক পথ ধরতে হবে আমাদের। বিষণ্ণ বিশ্ব নয়, একটি সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ। So we are here on the Social Business Day, again very inspiring thing for me to see you. It's our combined dream. These are dream sessions that we have to shake each other, hug each other, and always say we can do all way beyond our capacity, but we start.
সাপ্তাহিক ছুটির দিনে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। দু একটি সবজি ছাড়া প্রায় সব পণ্যে লেগেছে বাড়তি দামের ছোঁয়া। তবে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অপরিবর্তিতই রয়েছে। এদিকে বৃষ্টির কারণে মাছের দামও বেশ চড়া। গরু ও খাসির মাংস অপরিবর্তিতই রয়েছে। অন্যদিকে ভরা মৌসুমেও চালের দামে কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা পর্যন্ত। আজকের বাজার দর তুলে ধরছেন শিমুল খান। রাজধানীর মালিবাগ, ফকিরপুল, কারওয়ান বাজার, রামপুরা, হাতিরপুল বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি সবজির দাম 20 থেকে 30 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। মাছের দর বাড়ছে, সবজির দরও বাড়ছে। টমেটো আগে ছিল অনেকটা কম, এখন অনেকটা বেশি। সবজির বাজার আজকে একরকম, কালকে একরকম। আজকে 10 টাকা কিনছেন, কালকে 30 টাকা কিনতে। মূলত এটা তো বড় লোকের বাজার, বড় লোকের জন্য ওদের বেশি হলেও সমস্যা নেই, কিন্তু মধ্যবিত্ত লোকের জন্য সমস্যা বেশি। সবজির দাম বেড়েছে কত, প্রতিটা কেজিতে 20 টাকা করে, 30 টাকা করে বাড়ছে। মুদিপণ্যের দাম স্বাভাবিক থাকলেও চালের দামে বাড়তি অর্থ গুনতে হচ্ছে ক্রেতা সাধারণের। আলু 30, পেঁয়াজ হলো 60 টাকা কেজি, 58 টাকা, আর আদা হইলো 150 টাকা কেজি, রসুন হলো 180 টাকা কেজি। কিন্তু তেলের দাম তো আমরা শুনছি যে বাজারে নাকি কমানোর কথা, ট্যাক্স কমাইছে, কিন্তু ওই রকম ভাবে ওই রেটে এখনো আসে নাই। কেজিতে 6 টাকা 60 টাকা পর্যন্ত বাড়ছে মিনিকেট চাউলে। তবে গত সপ্তাহের চেয়ে ডিমের দাম নিম্নমুখী। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। আগে ছিল 130 টাকা, 40 টাকা, 120 টাকা ডজন নেমে আসছে। বাজার কমই আছে। রাজধানীর বাজারগুলোতে এখন রুই, কাতলা, পাবদা, চিংড়ি, ট্যাংরা, শিং সহ সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে। তবে সরবরাহ কম থাকায় মাছের দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। কই মাছ আগে আসলে আপনার মনে করেন যে 280 টাকা, 220 টাকা, এখন 300 টাকা। আর পাঙ্কাশ মাছ আপনার 150 টাকা ছিল, এখন 260 টাকা। এদিকে গরু ও খাসির মাংসের দাম রয়েছে আগের মতোই। খাসির মাংস 1100 টাকা কেজি বিক্রি করতেছি। বেচে কিনা কুরবানির পর তো এখন একটু খারাপ। আগের তো চাহিদা একটু কম, যে কুরবানি গেছে না, আস্তে আস্তে হয়তো একটু বাড়বে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। ফিলিস্তিন সহ মুসলিম ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে সরকারকে জায়ানবাদী দেশটির বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানায় বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা নেতারা। জুমার পর বায়তুল মোকাররমে আয়োজিত সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব জালাল উদ্দিন আহমদ, সানাউল্লাহ, আজিজুর রহমান হেলাল সহ ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ হামলা বন্ধ এবং নির্যাতিত ফিলিস্তিনকে মুক্ত ও স্বাধীন করার আহ্বান জানান। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মতো প্রতিরোধ হামলা করে ইসরায়েল নামক রাষ্ট্রকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে ইনশাআল্লাহ। ইসরায়েল এবং আমেরিকার দালালি এবং গোলামির জিন্দেগি অর্জন করবে না ইরানের মতো স্বাধীন এবং সমরাষ্ট্রে শক্তিশালী হয়ে স্বাধীনভাবে এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে, আমাদের মুসলিম রাষ্ট্রগুলোকে সিদ্ধান্ত নিতে হবে।